শুরুতে জানিয়ে দিব নানা নাটকীয়তার পর মুক্তি পেলেন মাওলানা মামুনুল হক। জানিয়ে দিব গণতন্ত্রের জন্য লড়াইকারীদের নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে বলছে রিজভি। এছাড়া রয়েছে রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ বলছে পররাষ্ট্রমন্ত্রী। জানিয়ে দেব আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখছে জামাত। সর্বশেষ রয়েছে পাবনায় 2 চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের সংঘর্ষ গুলিবিদ্ধ সহ আহত 7। নানা নাটকীয়তার পর এবার মুক্তি পেলেন মাওলানা মামুনুল হক। গতকাল দুপুর থেকে আজ সকাল পর্যন্ত নানা নাটকীয়তার পর অবশেষে কারাগার থেকে মুক্তি পেয়েছেন মাওলানা মামুনুল হক। শুক্রবার বেলা 11টার দিকে তিনি কারাগার থেকে বের হন। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রের কারাগারে সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা এই তথ্য নিশ্চিত করেছেন। পাশাপাশি তার মুক্তির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন তার ভাগিনা ও জামিয়া রহমানিয়া আজিজিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা ইহসানুল হক। তিনি লিখেছেন, ইবনে শাইখুল হাদিস মুক্ত পৃথিবীতে আলহামদুলিল্লাহ। একই সঙ্গে মাওলানা মামুনুল হকের ছেলে মাওলানা জিমামুল হক তার বাবার মুক্তির বিষয়টি ফেসবুকে পোস্ট করে নিশ্চিত করেছেন। এই নিউজে ব্যবহৃত ছবিটি শেয়ার করে মাওলানা জিমাম লিখেছেন আলহামদুলিল্লাহ। এর কিছুক্ষণ পর তিনি একটি ভিডিও শেয়ার করেছেন, সেখানে দেখা যাচ্ছে স্বজনদের সাথে কারা ফটক থেকে বেরিয়ে আসছেন মাওলানা মামুনুল হক। হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দীর্ঘদিন যাবৎ বন্দী হিসেবে ছিলেন। অবশেষে শুক্রবার বেলা 11টায় কিছুক্ষণ আগে তার মুক্তি হলো। এদিকে গতরাত 11টার দিকে তার মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু কারা ফটকে ভক্তদের ভিড় থাকার কারণে তার মুক্তিতে বিলম্বিত হয়। গণতন্ত্রের জন্য লড়াইকারীদের নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে বলছে রুহুল কবির রিজভি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন, আজকে যারা গণতন্ত্রের জন্য লড়াই করছেন, ভোটাধিকার ফিরে পাবার জন্য লড়াই করছেন, তাদের নাম স্বর্ণ অক্ষরে ইতিহাসে লেখা থাকবে। শুক্রবার সারা দেশে চলমান তীব্র তাপদাহে অতিষ্ঠ নগরীর পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর থানা বিএনপির পক্ষ থেকে এই কর্মসূচিতে এসব কথা বলেন। রিজভি বলেন, কিয়ামত পর্যন্ত তো আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না। আপনাদের যখন বিদায় হবে তখন যে ইতিহাস লেখা হবে সেই ইতিহাসে আপনাদেরকে জনগণ মির্জাফর হিসেবে চিনবে। মির্জাফর যেমন নিগৃহীত হয়েছে আপনারাও নিগৃহীত হবেন। তিনি বলেন, বিএনপির লোকজন বিদেশে যাবে কেন? তারা জেলে যাচ্ছে, তারা নির্যাতিত হচ্ছে, তারপরও তারা এদেশের গণতন্ত্রের জন্য অদম্য সাহস নিয়ে লড়াই করে যাচ্ছেন। এই আন্দোলনের প্রেরণা হচ্ছে খালেদা জিয়া। তিনি বিদেশে চলে যেতে পারতেন, কিন্তু জনগণকে ছেড়ে তিনি বিদেশ যাননি। এদিকে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ, জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমার প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিম ইউরোপের দেশসমূহ বাংলাদেশের পাশে আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এই তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে প্রত্যাবর্ষণ মিয়ানমারের সঙ্গে আলোচনার পাশাপাশি দেশটির উপর আন্তর্জাতিক চাপ প্রয়োগের ফলে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। ক্রমাগত কূটনৈতিক প্রচেষ্টার ফলস্বরূপ ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিম ইউরোপের দেশগুলো জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে তাদের টেকসই, নিরাপদ ও দ্রুত প্রত্যাবর্ষণ নিশ্চিত করার লক্ষ্যে সরকারকে এসব মানবিক এবং রাজনৈতিক সহায়তা সমর্থন প্রদান অব্যাহত রেখেছে। তিনি বলেন, যুক্তরাজ্য, কানাডা, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, রাশিয়া, সৌদি আরব সহ আফ্রিকা ও ল্যাতিন আমেরিকার দেশসমূহ আমাদের সঙ্গে দ্বিপক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছেন, যার মধ্যে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং ওই দেশসমূহ বিভিন্ন রপ্তানি বৃদ্ধিতে দূতাবাসের মাধ্যমে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অর্থনৈতিক কূটনীতিক অনুসরণ করে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও ভাবমূর্তি প্রধানমন্ত্রীর লক্ষ্য। ভাবমূর্তি বৃদ্ধি প্রধান লক্ষ্য। মধ্যপ্রাচ্যে ইউরোপ, জাপান, জার্মান, দক্ষিণ কোরিয়া দেশগুলো নতুন শ্রমবাজার বৃদ্ধি সহ বাংলাদেশ থেকে দক্ষ, আধা দক্ষ শ্রমশক্তি রপ্তানিতে পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং এই সংস্থাগুলোর সঙ্গে কাজ করছেন। প্রধানমন্ত্রী ঠিক নির্দেশনায় এই পররাষ্ট্র মন্ত্রণালয় নিরলস প্রচেষ্টায় অনেক দেশের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন হয়েছে। ডক্টর হাসান মাহমুদ বলেন, কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে ল্যাটিন এবং আফ্রিকার দেশগুলোর সঙ্গে সাম্প্রতিক সময়ে আমরা বিশেষ গুরুত্ব আরোপ করছি। দক্ষিণ আমেরিকান দেশগুলো যেমন ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, চিলি, উরুগুয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য খুবই সীমিত পরিমাণে হয়ে থাকে, যেমনটি রয়েছে আফ্রিকার দেশগুলোতেও। অথচ বাণিজ্য সহ দ্বিপাক্ষিক সম্পর্কের নানা ক্ষেত্রে এবং এই অঞ্চলগুলো অনেক সম্ভাবনাময়। তাই নিয়মিত অংশীদারদের বাইরেও এখন সম্ভাবনা
সম্ভাবনাময় ও অনুঘটিত গন্তব্যসমূহের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ব্রাজিল, মেক্সিকো, এস্তোনিয়া এবং দক্ষিণ আফ্রিকার দক্ষিণ পূর্ব এশিয়ার উচ্চ পর্যায়ের সফর অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেকটি সফরই বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনাময় ক্ষেত্রগুলোতে চিহ্নিত করা হয়েছে। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখছে জামায়াত। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। এক বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানিয়েছে দলটির মহাসচিব। বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াত গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে দেশব্যাপী আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। খুন, গুম এবং ধর্ষণ, চাঁদাবাজির টেন্ডারবাজি ও জমি ও বাড়িঘর দখল করে ছিনতাই, দুর্নীতি সহ হেন কোনো অপরাধ নেই যা সংঘটিত হচ্ছে না। দেশের নাগরিকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য এটি অত্যন্ত দুঃখজনক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এপ্রিল মাসে ঢাকা ও গাজীপুর মহানগর ও নীলফামারী ও রাজশাহী মহানগরী সহ দেশের বিভিন্ন স্থান থেকে জামায়াত ইসলামের ও কেন্দ্রীয় ছাত্র শিবিরের ৩৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। রাজশাহীর আদালতে জামায়াতের নেতারা হাজিরা দিতে গেলে রাজশাহীর মহানগরের জামায়াতের সেক্রেটারি সহ ১০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। আদালত অঙ্গন থেকে এই ধরনের গ্রেফতার নজিরবিহীন, ন্যাক্কারজনক ও আদালত অবমাননার শামিল। নির্বাহী পরিষদ আরও লক্ষ্য করছে, রাজনৈতিক ছত্রছায়ায় বেপরোয়া কিশোর গ্যাং তথা কিশোর অপরাধীদের দৌরাত্ম্য সমাজের শৃঙ্খলা বিঘ্নিত করছে। ঢাকা থেকে শুরু করে সারা দেশে গ্রাম পর্যন্ত কিশোর গ্যাং খুন, ধর্ষণ, মাদক চোরাচালান, মাদক সেবন সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছেন। সরকার ও সরকারি দলের লোকেদের পৃষ্ঠপোষকতার কারণেই দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে এবং সমাজ জীবনে চরম অস্থিরতা বিরাজ করছে। পাবনায় ২ চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ সহ আহত ৭। পাবনা সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ২ জন গুলিবিদ্ধ সহ অন্তত ৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এই ঘটনায় ৩ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ২রা মে সন্ধ্যায় সুজানগর উপজেলার ভাইরা ইউনিয়নের কালীর মোড়ে এই ঘটনা ঘটেছে। আহতরা হলেন ভাইনা এলাকার রশিদ প্রামাণিকের ছেলে বাদশা প্রামাণিক এবং মতিন শেখ, মৃত আসগর আলীর ছেলে আব্দুল আউয়াল এবং অন্যান্য আহত এবং আটক কারণ নাম পরিচয় জানা যায়নি। পুলিশ ও নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, সন্ধ্যার দিকে ভাইনা ইউনিয়নের কালীর মোড়ে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান শাহিনের সমর্থকরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। পাশ দিয়ে যাওয়ার সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আরেক চেয়ারম্যান প্রার্থীর আব্দুল ওহাবের সমর্থক শাহিনের এক সমর্থকের পায়ের উপর দিয়ে মোটরসাইকেল তুলে দেন। এতে ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে আব্দুল ওহাবের সমর্থকরা ভাইনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনউদ্দিনের ছেলের সঙ্গে শাহিনের সমর্থকদের ধাওয়া করেন। এতে সংঘর্ষে ব্যাপক আকার ধারণ করে। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে শাহিনের সমর্থকরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। এতে ২ জন গুলিবিদ্ধ সহ অন্তত ৭ জন আহত হয়েছেন। এ বিষয়ে ভাইনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনউদ্দিন বলেন, আমার বাড়ির উপরে শাহিনুজ্জামান শাহিনের লোকজন হামলা করেছে, আমার বাড়িঘর ভাঙচুর করেছে। পরে এতে পুলিশ এসে প্রতিরোধ করেন। এখন তাদের লোকজন কিভাবে আহত হয়েছে পুলিশই ভালো বলতে পারবে।